হ্যালো সিইউ স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজ এই ভিডিওতে বেগম রোকেয়া রচিত স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি তোমাদের পাঠ করে শোনাবো। তো পাঠ করে শোনানোর আগে এই প্রবন্ধটির উৎস ও প্রকাশকাল সম্বন্ধে জেনে নেওয়া যাক। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি মতিচুর নামক প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ডের দ্বিতীয় প্রবন্ধ। প্রথম খণ্ডের প্রবন্ধ সংখ্যা 7টি এবং দ্বিতীয় খণ্ডের প্রবন্ধ সংখ্যা 10টি। এইখান থেকে একটি কোয়েশ্চেন হতে পারে যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে সংক্ষিপ্ত বিষয়বস্তু। আধুনিক নারীবাদ বা নারী মুক্তি আন্দোলনের পুরোধা ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ভারতবর্ষের নারী শিক্ষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। স্ত্রী শিক্ষা সমাজে সর্বত্র ছড়িয়ে দিতে না পারলে সমাজের কোনোদিন অগ্রগতি ঘটবে না, এটা তিনি গভীরভাবে অনুধাবন করেছিলেন আর এই অনুষঙ্গেই লেখনী ধারণ করে রচনা করেছেন। তাহলে এবার মূল পাঠে যাওয়া যাক। স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বারা কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি? যদি কোনো উদারচেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্রজনে বাধা বিঘ্ন উপস্থিত করেন। সহস্রজনের বাধা ঠেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নহে। তাই একটু আশার আলোক দীপ্তি পাইতে না পাইতে চির নিরাশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের এমন একটা কুসংস্কার আছে যে তাহারা স্ত্রী শিক্ষা শব্দ শুনিলে শিক্ষার কুফলের একটা ভাবী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সেই বেচারির ওই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শত কণ্ঠে সমস্বরে বলিয়া থাকে, স্ত্রী শিক্ষাকে নমস্কার। আজিকালি অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল চাকুরি লাভের পথ মনে করে। মহিলাগণের চাকুরি গ্রহণ অসম্ভব, সুতরাং এই সকল লোকের চক্ষে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক। আমাদের উচিত যে স্বহস্তে উন্নতির দ্বার উন্মুক্ত করা। এক স্থলে আমি বলিয়াছি, ফর্সা কেবল পতিত পাবন, কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পতিত পাবনও হাত ধরিয়া তুলিবেন না। ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। গড হেল্পস দোজ দ্যাট হেল্প দেমসেলভস। তাই বলি, আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না, ভাবিলেও তাহাতে আমাদের 16 আনা উপকার হইবে না। অনেকে মনে করেন পুরুষের উপার্জিত ধনভোগ করে বলিয়া নারী তাহার প্রভুত্ব সহ্য করে। কথাটা অনেক পরিমাণে ঠিক। বোধহয় স্ত্রী জাতি প্রথমে শারীরিক শ্রমে অক্ষম হইয়া পরের উপার্জিত ধনভোগে বাধ্য হয় এবং সেই জন্য তাহাকে মস্তক নত করিতে হয়। কিন্তু এখন স্ত্রী জাতির মন পর্যন্ত দাস এনস্ল্যাভড হওয়ায় দেখা যায় যে স্থলে দরিদ্রা স্ত্রীলোকেরা সূচিকর্ম বা দাসী বৃত্তি দ্বারা অর্থ উপার্জন করিয়া পতি পুত্র প্রতিপালন করে, সেখানেও ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে। আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভুত্ব সম্পত্তির উত্তরাধিকারিণীকে বিবাহ করেন, তিনিও তো স্ত্রীর উপর প্রভুত্ব করেন এবং স্ত্রী তাহার প্রভুত্বে আপত্তি করেন না। ইহার কারণেই যে বহুকাল হইতে নারীর হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়ায় নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে। এখন আর আমাদের স্বাধীনতা ওজস্বিতা বলিয়া কোনো বস্তু নাই এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয় না। এখন প্রশ্ন হইতে পারে, কি করিলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে? কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব? প্রথমত, সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যক এবং
আমরা যে গোলাম জাতি নই, এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। 50 বৎসর পরে লেডি ভাইসরয় হইয়া এ দেশের সমস্ত নারীকে রানী করিয়া ফেলিব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, না বুদ্ধি নাই? কি নাই? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিব না? আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব। ভারতে বরদুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রেও ছাড়িয়া দাও, নিজের অন্নবস্ত্র উপার্জন করুক। যদি বলো আমরা দুর্বল, ভুজা, মূর্খ, হীন বুদ্ধি নারী, সে দোষ কাহার? আমাদের। আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা হিনতেজ হইয়াছে। এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব। যে বাহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে, তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না? এখন একবার জ্ঞানচর্চা করিয়া দেখিত এ অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ণ হয় কি না। পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে? কোন ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে? পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্যও তাহাই। শিশুর জন্য পিতামাতা উভয়েরই সমান দরকার, কি আধ্যাত্মিক জগতে, কি সাংসারিক জীবনের পথে। সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি, আমাদের এরূপ গুণের আবশ্যক। প্রথমত, উন্নতির পথে তাহারা দ্রুত বেগে অগ্রসর হইলেন, আমরা পশ্চাতে পড়িয়া রহিলাম। এখন তাহারা উন্নতি রাজ্যে গিয়া দেখিতেছেন, সেখানে তাহাদের সঙ্গিনী নাই বলিয়া তাহারা একাকী হইয়া আছেন। তাই আবার ফিরিয়া দাঁড়াইতে বাধ্য হইতেছেন, এবং জগতের যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হইতেছেন, তাহারা উন্নতির চরম সীমায় উপনীত হইতে চলিয়াছেন। আমাদের উচিত যে তাহাদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমরা সহচারী, সহকর্মিণী, সহধর্মিণী ইত্যাদি হইয়া তাহাদের সহায়তা করি। আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই, এ কথা নিশ্চিত। এখানেই তোমাদের প্রবন্ধটি শেষ হলো। কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা খুব ভালো করে এই গল্পটি পড়ো। এখান থেকে এইচএসসি বেঙ্গলি যাদের আছে, শর্ট কোয়েশ্চেন অর্থাৎ MCQ পড়বে। থ্যাংক ইউ।